বোন আমার, আল্লাহর এক নগণ্য দাস আমি। এর বাইরে দেওয়ার মতো কোনো পরিচয় নেই আমার। পড়াশোনায় ভালো ছিলাম বলে বাবা মার অনেক স্বপ্ন ছিল আমাকে ঘিরে, সেগুলোর কোনোটাই আমি বাস্তবায়ন করতে পারিনি। একসময় জাহেলিয়াতের পথ ধরে অনেক দূর পর্যন্ত হেঁটেছি। ওই আলো আধারময় জগতের যত অলিগলি আছে সবই আমার চেনা। ওগুলোর হাড়হদ্দ অবধি আমার বিচরণ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ অনুগ্রহে ঈমানের সরোবর থেকে এক আজলা পানি পান করবার সুযোগ করে দিয়েছিলেন। সেই থেকেই জীবনটা বদলে গেছে। কৈশোর পেরিয়ে এখন আমি যৌবনে পদার্পণ করেছি। এই স্বল্প দৈর্ঘ্য জীবনে অল্প কিছু বাস্তব অভিজ্ঞতা ঝুলিতে জমা হয়েছে, সেইখান থেকেই আজ কিছু শোনাব। 2017 সাল থেকে লেখালেখি করছি। সে হিসেবে এখন আমার লেখালেখির বয়স মাত্র 3 বছর। অনেক বিষয় নিয়েই লিখে চলেছি। লেখালেখির মাধ্যমে সংশয়বাদী প্রাণকে সত্যের পথে আহ্বান জানিয়েছি। মেঘরোদ্দুর জড়ানো জীবন যারা যাপন করছে তাদের জন্য আবেগী ও আকুতি ভরা লেখাও লিখেছি। লিখতে লিখতে কলম ক্লান্ত হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে আমি কিছুই লিখিনি। যেসব সাইপাশ নিয়ে এতদিন তৃপ্তির ঢেকুর তুলতাম সেগুলো কোনো কাজেই আসেনি। অবাধ্যতা হু হু করে বেড়েই চলছে। অশ্লীলতা ও নগ্নতার জোয়ারে ভেসে যাচ্ছে পুরো সমাজ। অপরাধের মাত্রা দিন দিন বেড়েই চলছে। এক দেশ থেকে অপর দেশে তা ছড়িয়ে যাচ্ছে পবন বেগে। করোনা ভাইরাসের মতো নগ্নতার ভাইরাসেও গণহারে মানুষ আজ আক্রান্ত হচ্ছে। এমনকি ধর্মপ্রাণ সমাজও এর কবল থেকে রেহাই পায়নি। যে সমাজে নারীদের গায়ে সূর্যের আলো পর্যন্ত লাগতো না, আজ তারাই পর্দাকে জীবন্ত তাঁবু বলে উপহাস করছে। লেখিকারা পর্দানশীল নারীদের অবরোধবাসিনীর তালিকায় ফেলে দিচ্ছে। গোঁফওয়ালা বুদ্ধিজীবীরা পত্রপত্রিকায় কলাম লিখছে হিজাব নিকাবের বিরুদ্ধে। আজ মনে হচ্ছে আমাদের লেখনীগুলো সফল হয়নি। আকুতি ভরা আহ্বানগুলো পাষাণ হৃদয়ে আঘাত হানতে পারেনি। আসলে হৃদয় রাজ্যে ঢোকার চাবি তো লেখকের হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চাবির জিম্মাদারি তোমাদের কাছে ন্যস্ত করেছিলেন, আর তোমরা অন্তরকে তালাবদ্ধ করে রেখেছ। দীর্ঘদিন ধরে তালা না খোলার কারণে ওখানে মরচে পড়ে গেছে। চাবিও হারিয়ে গেছে অনেক দিন আগে। সেই অবধি ওখানে কোনো আলো প্রবেশ করেনি। যেখানে কোনো আলো প্রবেশ করবার সুযোগ পায়নি সেখানে আমাদের কথাগুলো পৌঁছবে কি করে? বোন হে আমার, খুলো তব হৃদয় নন্দন দ্বার। ওই নূতন উষার তরুণ আভা ডাকিছে বারংবার। যেতে দাও আজিকে তারে গহীন হিয়ার মাঝে, আলোক শিখা ছড়িয়ে যাক তোমার সকল কাজে। আমি জানি প্রণয় রথের সারথি ছেলেরাই। ওরাই দাঁড়িয়ে থাকে তোমার পথের ধারে, দেখলেই মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। সুযোগ পেলে গোলাপ ধরিয়ে দিতে চায় হাতে, মেসেঞ্জারে নক করে বারবার জ্বালাতন করে। কিন্তু তোমার আশকারা না পেলে ওরা তো এমনটা করার সাহস পেত না। কাননে ফাগুন হাওয়া দেখেই ভ্রমর ব্যাকুল হয়। তুমি নম্রতা দেখাও, তাই তো সে গোঁ ধরে এগোতে থাকে। তুমি সদর দরজা খুলে দিয়েছ আর সে প্রবেশ করেছে। দুয়ার যদি বন্ধ রাখতে তবে সে ডাকাতের বেশে প্রবেশ করার সুযোগ পেত না। বুনো নেকড়ে তো ভেড়ির গোশত খেয়ে বিদেয় হয়, কিন্তু ওই ডাকাত তোমার কাছে যা চাই সেটা ভেড়ির গোশতের চেয়েও মূল্যবান। সেই মহামূল্যবান জিনিসের সুরক্ষাদ্বার তুমি নিজ হাতে খুলে দিয়েছ। এরপর ডাকাত প্রবেশ করেছে। সে যদি এখন তোমাকে সর্বশান্ত করে তবে এর দায় কি ওর একার? প্রেমিকরা মুখে মুখে যা বলে সেইটা বিশ্বাস করো না। ওদের অভিনয়ের ফাঁদে পা দিও না। ওরা তোমার সাথে বন্ধুর মতো কথা বলে। আমরা তো জাস্ট ফ্রেন্ড, এই ধরনের মুখরোচক বুলি আওড়াই। আল্লাহর শপথ, সব মিথ্যা কথা। সুযোগ পেলেই সে নেকড়ের মতন ঝাঁপিয়ে পড়বে, ছিঁড়ে খুঁবলে খাবে তোমার পবিত্র দেহ। ওর হাসি বন্ধুত্বের হাসি না, ওর দুষ্টুমি নিছক ছেলে মানুষই না। অভিমান, ন্যাকামো, বাচ্চামো, এ সব কিছুর পেছনে ভিন্ন কোনো মতলব লুকিয়ে আছে। আমি জানি কথাগুলো বিশ্বাস করবে না,
কারণ সে একাকী তোমায় নিয়ে কী সব মন্তব্য করে সেইটা কোনো দিন তুমি শোনোনি। ছেলেদের আসরে তোমার দেহ নিয়ে কি কি অশ্লীল মন্তব্য করা হয় সেটা যদি একবার বলতে পারতাম তবেই হয়তো টনক নড়ত, কিন্তু ওসব বলতেও গা ঘিন ঘিন করে। কল্পনার জগতে ওরা তোমাকে নগ্ন করে জিভের জল ফেলে, মোবাইলের স্ক্রিনে তোমার ছবি ভাসিয়ে যৌনতার অতল পারাবারে ডুব সাঁতার কাটে। এগুলো যদি পাশ কাটিয়ে যেতে চাও তবে ক্ষতি তোমারই হবে। একদিন হয়তো তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাবে কোনো নির্জন স্থানে, ব্যাচ বাকিটুকু ইতিহাস। তবে এই ইতিহাসখানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে না, এটা লেখা হবে তোমার শেষ সম্ভ্রমটুকু দিয়ে। ক্ষণিকের আনন্দের মাসুল পুরোটা জীবন ধরে দিয়ে যেতে হবে। এদিকে তুমি কলঙ্কের চাপ নিয়ে সারাক্ষণ হতাশার সাগরে হাবুডুবু খাবে, আর সে নিত্য নতুন ফাঁদ ফেঁতে অন্য কোনো শিকারের আশায় বসে থাকবে। কিন্তু লাঞ্ছনা আর অপমানের বোঝা মাথায় নিয়ে তোমাকে গুমরে গুমরে মরতে হবে। না সমাজ তোমায় ক্ষমা করবে, আর না নিজেই নিজেকে ক্ষমা করতে পারবে। হয়তো আর কোনো দিনই দক্ষিণা হাওয়া এসে দোলা দেবে না কল্পনার বাতায়নে, বসন্তের বাতাসটুকু খেলা করবে না হৃদয়ের উঠোনে। একটা কাহিনী শোনাই, রংচং মাখিয়ে বানানো, কাল্পনিক না, বাস্তব কাহিনী। আমার খুব কাছের একজন বন্ধু হোয়াটসঅ্যাপে এটা পাঠিয়েছে। ও বলে দিয়েছে ঘটনাটা যেন তোমাকে শোনাই। ওর কোনো আবদারই আমি অপূর্ণ রাখিনি, এটাও তার ব্যতিক্রম হবে না। সিরাজগঞ্জ ছেড়ে রাজশাহীর সিটি কলেজে পড়তে এসেছিল এক নারী, নাম তার মিতা। এটা ছদ্মনাম। ছাত্রী হিসেবে ভালো ছিল বলে পিতা খুব কষ্ট করে মেয়ের খরচ চালিয়ে যাচ্ছিলেন। মেয়েও পড়াশোনা চালিয়ে যাচ্ছিল দাঁতে দাঁত লাগিয়ে। কিন্তু এক কালবৈশাখী ঝড়ে জীবনগতি অন্যদিকে মোড় নেয়। তানভীর নামের এক ছেলের সাথে তার পরিচয় হয়। উল্লাপাড়া পৌরসভার ঝিকিরা মহল্লার বাসিন্দা সেও রাজশাহীতেই থাকত, পড়াশুনো করত। খুব দ্রুতই দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। মিতা জানত না এই বন্ধুত্বই ওর জন্যে কাল হয়ে দাঁড়াবে। ওদের সম্পর্ক আস্তে আস্তে প্রণয়ের রূপ নেয়। চুটিয়ে প্রেম করতে থাকে দুজন। তানভীর যে প্রেমের অভিনয় করছে এটা কল্পনাতেও আনেনি মিতা। তানভীরের বাড়িতে নিয়মিত যাতায়াত করত মিতা। সুযোগ বুঝে প্রেমের অগ্নি পরীক্ষা নিত তানভীর। পরীক্ষায় পাশ করার জন্য নিজের সম্ভ্রম বিলিয়ে দিত মিতা। প্রতিটি অগ্নি পরীক্ষার দৃশ্য ধারণ করা হতো মোবাইলে। এই কাজে সহায়তা করত তানভীরের বন্ধু বান্ধব। ওদের সামনেই পশুর মতো ব্যভিচারে লিপ্ত হতো দুজন। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি। এরপর জল আরও অনেক দূর গড়িয়েছে। বারবার অগ্নি পরীক্ষা নেয়ার পরও তানভীর যখন পাশ মার্ক দিচ্ছিল না, তখন বেঁকে বসে মিতা। আর এতেই তানভীরের মুখোশ খুলে যায়। ধারণকৃত ভিডিওগুলো এলাকার লোকদের মধ্যে ছড়িয়ে দেয় তানভীর। লজ্জায় ক্ষোভে ভেঙে পড়ে মিতা, বেছে নেয় অবরুদ্ধ জীবন। গত 10 এপ্রিল মিতার বাবা বাদী হয়ে থানায় মামলা করে। অল্প সময়ে গ্রেপ্তার হয় তানভীর। পুলিশি জেরায় বেরিয়ে আসে জড়িতদের নাম। ওই নোংরা ভিডিও ধারণের কাজে তানভীরকে সহায়তা করত আরও 6 জন। তারা হলো উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র বন্ধন, রিফাত, পূর্ণতা ও মিম, ঢাকা কলেজের তুষার এবং টাঙ্গাইল পলিটেকনিকের ছাত্র সুমন। বন্ধন ও পূর্ণতার বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়, বাকিরা উল্লাপাড়ার। পূর্ণতা ও মিম নাম শুনে চমকে উঠছ? আমিও প্রচণ্ড ঝাঁকুনি খেয়েছি। দুজন মেয়ে কিভাবে এমন অপকর্মের সাথে জড়িত হতে পারে সেটা আমার মাথায় ঢোকেনি। কোনো মেয়ের সম্ভ্রমহানির দৃশ্য যে আরেকজন মেয়ে সামনাসামনি দাঁড়িয়ে উপভোগ করতে পারে এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। কিন্তু ওরা নিজেরাই অপরাধ স্বীকার করেছে পুলিশের সামনে। উল্লাপাড়ার মিতা হয়তো এই পরিস্থিতিতে গলায় দড়ি দেয়নি, কিন্তু হাজারো মিতা এমন ঘটনার হাত ধরেই আত্মহত্যা করেছে। লজ্জায়, ঘৃণায়, অপমানে বিদায় নিয়েছে এই পৃথিবী থেকে। ইহকালে ওদের ললাটে জুটেছে নষ্টা মেয়ের উপাধি, আর পরপারে ব্যভিচারীর তকমা। তোমায় আরও একটা ঘটনা বলি। কাহিনীটা যদিও অনেক বছর আগের, তবুও প্রাসঙ্গিক।
এর সঙ্গে জড়িয়ে আছে প্রভা নামের এক অভিনেত্রীর আখ্যান। দীর্ঘ ৮ বছর ধরে রাজীবের সঙ্গে প্রেম করে যাচ্ছিল প্রভা। ঘর হওয়ার আগেই ঘরণীর মতো জীবনযাপন শুরু করে দুজন। রঙে রসে প্রেমের ফাল্গুনী রচনা করতে নিজের মূল্যবান সম্ভ্রম বিলিয়ে দিচ্ছিল প্রভা। বিনিময়ে পেয়েছিল 18 লাখ টাকার গাড়ি। কিন্তু ৮ বছরের প্রেম পূর্ণতা পায়নি। প্রভার বিয়ে হয় অপূর্ব নামের আরেক অভিনেতার সাথে। প্রভাকে অনেক বিশ্বাস করত অপূর্ব, কেননা সে আশ্বস্ত করেছিল রাজীবের সঙ্গে তার বন্ধুত্ব ছিল কেবল, কোনো অন্তরঙ্গ সম্পর্ক ছিল না। কিন্তু অপূর্বের সে বিশ্বাসে ফাটল ধরে একটি ভিডিওর মাধ্যমে। এরপর আরও কয়েকটি ভিডিও প্রকাশ পায়। রাজীব প্রভার ব্যভিচারের দৃশ্যগুলো একে একে সামনে আসতে থাকে। দীর্ঘ 5 মাস বিচ্ছিন্ন থাকার পর অপূর্ব প্রভার ছাড়াছাড়ি হয়। আমি চাই না তোমার অবস্থাও ওদের মতো হোক। কিয়ামতের দিন তুমি ব্যভিচারীর কাতারে দাঁড়াও, এটা কোনোভাবেই কাম্য না। তাই ছেলে বন্ধুর প্রথম সাক্ষাতেই সতর্ক হও। নমনীয়তা প্রদর্শন করার মতো ভুলটি দ্বিতীয়বার করবে না। এরপরও সে যদি বিরত না হয় তবে অন্যায়ের বিরোধিতা করো মুখ দিয়ে। পারলে নিজের পা থেকে জুতা খুলে মারো। দেখবে ও আর তোমার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। বোন আমার, অর্থ, বিত্ত, যশ, খ্যাতি যত কিছুই থাকুক না কেন, হারাম পথে পা বাড়ালে জীবন কিছুতেই সার্থক হয় না। শূন্যতার হাহাকার নিয়ে বাকি জীবনটা কাটানো ছাড়া আর কোনো পথ খোলা থাকে না। প্রেম খেলা কখনোই সফলতা এনে দিতে পারে না, কেবল লাঞ্ছনাই এনে দেয়। কত প্রভা যে জীবনভর এর খেসারত দিয়ে যায় তার ইয়ত্তা নেই। বিয়ে নামক পবিত্র বন্ধন ছাড়াই সালমান মুক্তাদিরের স্ত্রীর ভূমিকা পালন করে যাচ্ছিল জেসিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঢলাঢলির ছবিও আপলোড দিত বিনা সংকোচে। ওদের একান্ত মুহূর্তের ভিডিওও নাকি অনলাইনে ভাইরাল হয়। এরপরেও থেমে যায়নি উচ্ছৃঙ্খল জীবন। বাইরে বাইরে বেশ মাস্তিতেই কাটছিল ওদের সময়। কিন্তু থলের বিড়ালটা যখন বেরিয়ে আসে তখন সালমানের গেটে ভাঙচুর করে জেসিয়া। দীর্ঘদিন ধরে জেসিয়াকে রক্ষিতা হিসেবে ব্যবহার করার পর উচ্ছিষ্টের মতন যখন ছুঁড়ে ফেলে দেয় মুক্তাদির, রাগে ক্ষোভে সালমানের গেটে হানা দেয় সে। কিন্তু জেসিয়ার যা হারানোর ছিল তা তো হারিয়ে গেছে। দুনিয়ার কোনো শক্তিই সেটা ফিরিয়ে দিতে পারবে না। আসলে রক্ষিতাকে কেউ বিয়ে করতে চায় না, এমনকি খোদ প্রতারণাকারীও না। অল্প সময় মাস্তি করার জন্যে পুরুষরা পতিতার কাছে যায়, কিন্তু পতিতাকে জীবনসঙ্গী বানায় না। বিয়ের সময় চিরুনি অভিযান চালিয়ে ঠিকই ভদ্র নারী খুঁজে বের করে। পুরুষ কখনো চায় না কোনো পতিতা তার ঘরের রানী হোক। কোনো ব্যভিচারীও চায় না তার সন্তান কোনো ব্যভিচারীর গর্ভে জন্ম নিক। সালমান মুক্তাদিরের কুকীর্তি চোখে আঙ্গুল দিয়ে সেটা দেখিয়ে দেয়। প্রভার সাথে রাজীবের আচরণ এর জ্বলন্ত উদাহরণ। ইদানিংকালে গার্লফ্রেন্ডের সাথে বিবির মতো সখ্যতা গড়ে তুলতে পারে ছেলেরা। মেয়ে বন্ধুর কাছ থেকেই স্ত্রীর অভাব পূরণ করার সুযোগ পায়। তাই সহজে বিয়ে করতে চায় না কেউ। বিয়ের বাজারে যেন মন্দা পড়ে গেছে। অনেক সম্ভ্রান্ত ঘরেই বিবাহযোগ্য কন্যা আছে, অথচ তারা ভালো স্বামী খুঁজে পাচ্ছে না। জেসিয়ারাই এর জন্যে দায়ী প্রভার মতো দুনিয়া পূজারীরা। এরা না থাকলে যৌনতার বাজারটা এতখানি রমরমা হতো না। 2 টাকার শ্যাম্পু বিক্রির জন্যে নারীদের অর্ধনগ্ন ছবি প্রচার করার সাহস পেত না মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। বোন আমার, তুমি কেন এসব নষ্টামোর বিরুদ্ধে সোচ্চার হও না? তুমি তো নারী জাতিরই একজন। নারীদের মনের ভাষা আমার চাইতেও ভালো করে বোঝো তুমি। তবে নিজ জাতিকে কেন এসব ফিতনা থেকে সতর্ক করবে না? কেন জাহেলিয়াত থেকে ওদেরকে বাঁচানোর জন্যে পদক্ষেপ নেবে না? আসলে তোমার মধ্যেও দুর্বলতা আছে। তোমার হৃদয়পটেও প্রেম তরঙ্গ আশ্রে পড়ছে। ডায়েরিটা ভরে যাচ্ছে প্রণয় কবিতা দিয়ে। তোমার লাগিয়া গাঁথিয়াছি সখা কুসুম কলির মালা, সাজিয়েছি ফুলের ডালা। গগন শিশিরের পরতে পরতে শিউলি ফুলের ঘ্রাণে, কি মধুর সুর আনে মোর মন নাহি মানে। প্রভাতে তুলি শকুরুন সুর আপনি মনে মনে, পিয়াল তরুর বনে কেহ নাহি তা জানে।
আর যদি না আসো সখা, না দাও পরাণে দোলা, করো মোরে অবহেলা, কেমন করে কাটিবে তবে আমার বিরহের বেলা। এগুলো কি প্রমাণ করে? প্রেমের মন মাতানো হওয়া তোমার উপর দিয়ে বয়ে যায়নি? সে হয় নিজেকে ভাসিয়ে দাওনি? পত্রপল্লব রাঙিয়ে নাওনি বাসন্তী প্রণয় সাজে? আল্লাহকে ভয় করো। তোমার রূপ লাবণ্যের মাত্রাতিরিক্ত প্রদর্শনীর জন্যেই যুবকরা এত উতলা হয়, চারপাশে সারাক্ষণ ঘুরঘুর করে। দিন দিন তোমার পোশাকের ধরনটাও পাল্টে যাচ্ছে। ধীরে ধীরে ফিরফিরে জামা কাপড়ের দিকে এগোচ্ছ তুমি। গায়ে জামা থাকার পরও তোমার দৈহিক গঠন বোঝা যায়। বখাটে ছেলেগুলো বাঁকা চোখে তাকানোর সুযোগ পায়, অশ্লীল মন্তব্য করে তোমার অঙ্গভঙ্গি নিয়ে। তুমি নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে কেন মেলে ধরো? দেহ সুষমা কি রাস্তায় দেখিয়ে বেড়ানোর মতো তুচ্ছ জিনিস? টোকাইকে যৌন উদ্দীপ্ত করার জন্যে কি আল্লাহ তোমায় রূপ লাবণ্য দিয়েছেন? কিসের জন্য এতটা উন্মাদ হয়ে গেলে? বোন আমার, যৌবন আর সৌন্দর্যের বাহাদুরি চিরদিন করা যায় না। হার মেনে নিতে হয় বার্ধক্যের কাছে। টসটসে চামড়াগুলো একসময় কুঁচকে যায়, যৌনতার আকর্ষণও ম্লান হয়ে যায়, শত উদ্দীপনাও তাকে আর উদ্দীপ্ত করতে পারে না। কিন্তু এই সত্যিটা সবসময় পাশ কাটিয়ে যাও তুমি। মেয়েদের চিন্তার জগৎ এখন নারীবাদীরা নিয়ন্ত্রণ করে। ওদের মুখ্য এজেন্ডাই হলো যৌনতার বিস্তার ঘটানো। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে তোমার ভাষায়, আদতে ওরা তোমার কাছের কেউ নয়। মন মগজের দিক দিয়ে তারা পশ্চিমাদের আজ্ঞাবহ দাস, অশ্লীলতা ছড়ানো ছাড়া যাদের আর কোনো কাজ নেই। ওরা তোমাদের যৌনযুদ্ধে নামিয়ে দিচ্ছে, নুডিসদের সংস্কৃতি সাজিয়ে গুজিয়ে এনে দিচ্ছে দোরগড়ায়, কোমলমতি নারীদের এগিয়ে দিচ্ছে লুলোপ পুরুষের বাহুডোরে। আধুনিকতার মুখোশ পরে তুমিও সব নষ্টামকে সায় দিয়ে যাচ্ছ। খ্যাতির নেশা তোমাকে অনেক নিচে নামিয়ে দিয়েছে। আঁটসাঁটো পোশাক পরার পরও তোমার দিলটা একবারও কাঁপছে না। বাবা মার ধমক খেয়ে মাঝে মধ্যে বোধ হয় হিজাব নাম দিয়ে একটা পট্টি মাথায় জড়াও। তোমার পট্টি কেবল দেহের আকর্ষণী বৃদ্ধি করে। ওই হিজাবের উপর আরেকটা হিজাব পরা জরুরি। আচ্ছা, পশু পাখিকে ভালোভাবে পর্যবেক্ষণ করেছো তুমি? সিংহের দিকে তাকাও, কেশরযুক্ত সুদর্শন গঠন চোখে ভেসে উঠবে। মোরগের দিকে নজর দাও, লম্বা ঝুঁটি আর রং বেরঙের পালক চড়ানো নাদুস নুদুস একটা শরীর দেখতে পাবে। পশু পাখির মধ্যে পুংলিঙ্গের অধিকারীরাই অত্যাধিক সুশ্রী, আকর্ষণীয় গড়নের অধিকারী, কিন্তু মানব জাতির ক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেই সুশ্রী করে সৃষ্টি করেছেন, আকর্ষণীয় রূপ লাবণ্য দিয়েছেন। মেয়েরা পুরুষদের আকর্ষণ করতে পারে প্রবলভাবে, মায়াজাল পেতে পুরুষকে নিমিষেই বোকা বানাতে পারে। মেয়েদের আবেগময় স্বভাবের সামনে বীর পুরুষ পর্যন্ত হার স্বীকার করে নেয়। নারী আর পুরুষ আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। জন্মগতভাবেই উভয় লিঙ্গ পৃথক পৃথক বৈশিষ্ট্য নিয়ে বেড়ে ওঠে। সভ্যতার দোহাই, সমান অধিকারের দিকে আহ্বানকারীরা চরম মিথ্যুক। ওরা মূলত কামুক পুরুষকে নারীদের স্বাদ আস্বাদন করার সুযোগ করে দেয়, কিন্তু স্পষ্ট ভাষায় সেটা উপস্থাপন করে না। সমানতার মোড়কে ওরা ওদের পরিকল্পনা বাস্তবায়ন করে নেয়। ইউরোপ থেকে এ মতবাদ যারা আমদানি করেছে ওরা সকলেই তোমার শত্রু। ইসলাম তাদের আদর্শ নয়। প্যারিস, লন্ডন, বার্লিন ও নিউ ইয়র্ক থেকে আমদানিকৃত সংস্কৃতি ওদের কাছে পূজনীয়। ওদের আদর্শ হচ্ছে হলিউডের নর্তকীরা। নারী পুরুষের সহাবস্থান কখনোই গ্রহণযোগ্য নয়। যুবকের সাথে ওঠা বসা, পার্কে যাওয়া, গাল গল্প করা, গ্রুপ স্টাডি করা কোনোভাবেই অনুমোদিত নয়। এমনকি ছেলেদের সাথে হ্যান্ডশেক করার অনুমতিও ইসলাম দেয় না। আমি যুবকদের সম্বোধন করছি না, আর আমি চাচ্ছিও না তারা আমার কথায় কান দিক। আমি জানি যুবকদের কেউ কেউ আমার প্রতিবাদ করবে, কেউ বা আমাকে বেকুব ও গর্দভ উপাধি দেবে, কারণ আমি এমন কিছুর স্বাদ থেকে ওদের বিরত রাখতে চাচ্ছি যার জন্য তারা সারাক্ষণ মুখিয়ে থাকে। তাই আমি তোমাকে সতর্ক করছি। বোন আমার, নিজেকে ইবলিসের শিকার বানিও না।
সে তো ভদ্রবেশেই তোমার কাছে উপস্থিত হয়, সমানাধিকারের কলা দেখিয়ে ঘর থেকে বের করে আনে, এরপর পাপাচারগুলো সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে তোমার সামনে। সাবধান, ইবলিসের কসাইখানায় নিজেকে বলির পাঁঠা হিসেবে পেশ করো না, আর শয়তান পূজারীদের কথায় কান দিও না, যারা স্বাধীনতা, সভ্যতা ও প্রগতির নামে দাজ্জালি সংস্কৃতিকে সুশোভিত করে তোলে। খোঁজ নিয়ে দেখো, ওদের অধিকাংশই পরিবারহীন, নিঃসঙ্গ অবস্থায় দিন যাপন করে, আর বুড়োকালে একাকিত্বের বোঝা বয়ে বেড়ায় বৃদ্ধাশ্রমে। ওরা তোমাকেও তেমন অবস্থানে নামাতে চায়। ওদের ফাঁদে পা দিয়ে একবার যদি ইজ্জত হারিয়ে ফেলো, আর কোনো দিনই তা ফিরে পাবে না। সমানাধিকার তো এমন কোনো বস্তু নয় যা নারীকে তার হারানো ইজ্জত ফিরিয়ে দিতে পারে। ছিনিয়ে নেয়া সম্মান কখনোই পুনরুদ্ধার করা যায় না। সম্ভ্রম হারিয়ে গৃহের আস্তা করে নিক্ষেপ হলে কেউই এসে তোমার হাত ধরবে না, বড়জোর পত্রিকায় একটা খবর ছেপে দুঃখ প্রকাশ করবে, হয়তোবা মার্কেট ধরে রাখার জন্যে একদিন বিকেলে শাহবাগ চত্বরে মানববন্ধন করবে। কিন্তু এসব করে কি ওরা তোমার হারানো সম্ভ্রম ফিরিয়ে দিতে পারবে? সম্ভ্রমহীনা মেয়েই জানে কি দুঃসহ স্মৃতি তাকে জীবনভর বয়ে বেড়াতে হয়। প্রগতিবাদীদের মূল হোতারা বেশিরভাগই পুরুষ। ওরা তোমার সৌন্দর্যের প্রত্যাশী। সৌন্দর্য অবলোকন শেষ হলেই হুড়হুড় করে কেটে পড়বে। করোনাজনিত মৃতদেহ দেখে লোকেরা যেমন দৌড়ে পালায়, ঠিক তেমন করে ক্ষণস্থায়ী সুখের স্বাদ আস্বাদন করিয়ে ওরা তোমার থেকে চিরস্থায়ী সুখ কেড়ে নিতে চায়। দাজ্জালের অনুসারী বানিয়ে নারীদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়াটাই ওদের মূল এজেন্ডা। সেই সর্বনাশা বিপদ থেকে তোমায় সতর্ক করছি। এখনো সময় আছে, সাবধান হও।